দানি কারবাহালকে নিয়ে কথা হচ্ছিল। মানে কথা যে বর্তমানে হচ্ছে না তা কিন্তু না। মানে আগে তাকে নিয়ে কথা হয়েছিল, বর্তমানেও কিছুটা দেখা যাইতেছে। যদিও বর্তমান প্রেক্ষাপটটা অনেকটাই বলা যায় যে মানে রদ্রিগো রদ্রি আর বিনি এই দুইজনের দিকে চলে গেছে। তবে অন্যদেরকে নিয়ে কথা বলাটাও মানে দরকার। দানি কারবাহাল ও কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে সলিড পারফরমেন্স করছে। তার চ্যাম্পিয়ন্স লিগ আছে, চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে। আর অন্যদিকে তো মানে স্পেনের হয়ে তার ইউরো আছে। তো সে তার যথেষ্ট পরিমাণ মানে যতটুকু ইফোর্ট দেওয়া দরকার ছিল ঠিক ততটুকু পরিমাণ সে করতে পারছিল। যদিও একটা ম্যাচ সে ইউরোতে মিস করছিল তার কার্ডের কারণে, সাসপেনশনের কারণে। তবে বাকি যেগুলা সে যতটুকু মিনিট পাইছে ততটুকু পরিমাণ সে তার বেস্ট দিয়েই খেলছিল। ইউরোতে তো তার পারফরমেন্স ভালোই ছিল, চ্যাম্পিয়ন্স লিগেও ভালোই ছিল ক্লাবের পর্যায়ে। তো তার তার দুই জায়গাতেই ইন্টারন্যাশনাল এবং ক্লাব দুই জায়গাতেই তার কাপ আছে। এই জন্য তার পার্সেন্টেজটা যে একদম কম তা কিন্তু না। তার পসিবিলিটিসটাকে একদম সাইডে রেখে দেওয়া কিংবা ফেলে দেওয়ার মতো না, তাকেও গণনায় রাখাটা দরকার। আর অন্যদিকে জুড বেলিংহাম, তারও পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। চ্যাম্পিয়ন্স লিগে তো মানে ক্লাবে ক্লাবে তার পারফরমেন্সটা মোটামুটি তার ভালোই ছিল। আর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে তার অবশ্যই মানে অবদান আছে। সে ভালোই মানে মিডফিল্ডে তার মানে রিয়াল মাদ্রিদের যেই ধরনের তাদের প্ল্যানিং ছিল সেই অনুযায়ী সে বেস্ট পারফর্ম করতে পারছিল। কিন্তু ইংল্যান্ড ইউরোতে গিয়ে যে খুব বেশি মানে ভালো পারফরমেন্স করতে পারছিল বা সে ইংল্যান্ডের হয়ে খুবই দুর্দান্ত করছিল তা কিন্তু বলার কোনো সুযোগ আসলে নাই। ইংল্যান্ড যেই পথে ফাইনালে আসছে, বলা যায় যে তারা পথের মধ্যে এমন কাউকে পায় নাই যে খুবই অপোনেন্ট খুবই ডিফিকাল্ট এইরকম হয় নাই। তারা মোটামুটি একদম লাক ফেভার করে করে ফাইনালে চলে আসছিল। ফাইনালে এসে তারা স্পেনকে ফেস করে, যে এখানে তারা হারছিল। জুড বেলিংহামের যে ইউরোতে ইন্টারন্যাশনালের কথা বলতেছি, ইন্টারন্যাশনালি যে খুবই ভালো পারফরমেন্স ছিল তা আসলে না। তো সে এই জায়গাতে পেছনে পড়ে যাওয়ার কিংবা তার পসিবিলিটিসটা কমে আসারই সম্ভাবনাটা বেশি। অন্যদিকে টনি ক্রুজকে নিয়েও বলতে হয়, সে তো চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে। তার মিডফিল্ডে তার যেই ধরনের এক্সিস্টেন্স ছিল রিয়াল মাদ্রিদে, ওইটা অনেক বেশি হেল্প করছিল রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিততে। তাছাড়া অন্যান্য যে কম্পিটিশনগুলো ছিল ওইখানেও তার উপস্থিতিটা ভালোই ছিল। কিন্তু মূল সে তো একদম তার পার্সেন্টেজটা তো বলতে গেলে মানে উইনিং যে রেশিওটা, এটা আমার কাছে মনে হয় যে জুড বেলিংহাম থেকেও কম। কারণ জার্মানি তো ইন্টারন্যাশনালি কিংবা ইউরোতে যে খুব মানে আহামরি করছে কিংবা টনি ক্রুজ জার্মানির হয়ে খুব ভালো কিছু করতে পারছে তাও কিন্তু না। তো এই দিকটা বিবেচনা করে তার মানে পসিবিলিটিসটা আরও ডাউন হয়ে গেছে। তো জুড বেলিংহাম থেকেও টনি ক্রুজের সম্ভাবনাটা কম। যদিও তাদের মানে টনি ক্রুজকে নিয়ে তেমন কোনো ধরনের কথা শোনা যাচ্ছে না, জুড বেলিংহামকে নিয়ে কিছু শোনা যাইতেছে। আর দানি কারবাহালকে নিয়ে জুড বেলিংহাম থেকে বেশি শোনা যাইতেছে। এখন আরেকজনকে নিয়ে একটু না বললেই নয়, সে হইতেছে লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে এবারের কোপা আমেরিকাতে সে ভালোই করছে। যতটুকু সময় পাইছে ঠিক ততটুকু সময়ের মধ্যে সে তার বেস্টটাই করার ট্রাই করছে।
তাছাড়া ফাইনালে যে উইনিং গোলটা করছিল, ওই গোলটা করার পর তার পার্সেন্টেজটা অনেক বাড়ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, ক্লাব কম্পিটিশনে তার কোনো অস্তিত্বই নাই। মানে অস্তিত্ব নাই বলতেছি, মানে ওইখানে তো কোনো পারফরমেন্সই নাই। তো এই কারণেই তার যে পার্সেন্টেজটা, ওইটা মোটামুটি বলা যায় যে অনেক ডাউন। তার পার্সেন্টেজ বা পসিবিলিটিটা জুড বেলিংহামের মতো নাও হইতে পারে। তো সে ইন্টারন্যাশনালি মোটামুটি ভালো করলেও ক্লাব পর্যায়ে গিয়ে তার সম্ভাবনাটা কমে গেছে। অন্যদিকে লামিন ইয়ামালকে নিয়ে বলতে হয়, সে স্পেনের হয়ে ইউরোতে দুর্দান্ত করছে। তার যতটুকু সময় পাইছে, যে মিনিটগুলা পাইছে, ওইগুলার মধ্যে তার সব কিছুই মানে দিয়ে দিছে, তার বেস্টটাই দিছে। তার পারফরমেন্সের কারণে স্পেন আরও বেশি পরিপূর্ণ হইতে পারছিল। ইন্টারন্যাশনালি তার পারফরমেন্সটা ভালোই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে ক্লাব কম্পিটিশনে গিয়ে সে পিছিয়ে পড়লো। মানে ক্লাবের জায়গাটা বিবেচনা করলে দেখা যায় যে তার পার্সেন্টেজটা মোটামুটি লাউতারো মার্টিনেজ কিংবা জুড বেলিংহাম তাদের পর্যায়ে চলে আসতেছে। তো তার পার্সেন্টেজ মানে উইনিংয়ের দিক থেকে যে খুব ভালো, তা কিন্তু বলার কোনো সুযোগ আসলে নাই। এবার যদি আবার ফিরে আসি, মানে আমি তো আগের ভিডিওতে বলছিলাম ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রির কথা। তো এই দুইজনই বলা যায় যে একদম টপেই আছে। তাদের হিসাবটাই মানে তাদের কথাটাই বলতে হয়, কারণ তারা যেই ধরনের মানে বিশেষ করে রদ্রি, তার দুই জায়গাতেই ব্যালেন্স আছে। সে ইউরোতে যত মিনিট খেলছে সবগুলাতেই সে বেস্টটাই করতে পারছিল। আবার তার ক্লাব পর্যায়ে এসে তার ইন্ডিভিজুয়াল মানে অ্যাওয়ার্ডগুলো আছে, মানে ইন্ডিভিজুয়াল যে অ্যাওয়ার্ডগুলো আছে, এইটা আমি আগের ভিডিওতে মানে বলি নাই বা বলতে ভুলে গেছিলাম। তো ওইখানে তো সে দারুণ করছিল। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তো সে 8টা ম্যাচ খেলছিল, 3টা অ্যাসিস্ট করতে পারছে, একটা গোল করছিল। যদিও তার দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। ভিনিসিয়াস তো আগেই বললাম, তার ইন্টারন্যাশনালি যেই পারফরমেন্সটা ছিল বা সে তার দল যেইটা করছে, ওইটার কারণে সে পিছিয়ে ইতিমধ্যে অনেকটাই গেছে। কিন্তু এই দুইজনেরই দিন শেষে দেখা যাবে যে মানে কম্পিটিশনটা হবে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই হচ্ছে এখন মূল বিষয় আর কি। তাছাড়া রদ্রি এর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ সে মানে উইন হয়েছিল। মোটামুটি বলা যায় যে যা যা ক্লাব কম্পিটিশন থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড মোটামুটি সব কিছুই তার দখলে আছে। আর ইন্টারন্যাশনালি হিসাব করলে গিয়ে দেখা যায় যে সে যত মানে স্পেন যেই দলগুলোকে হারিয়ে ফাইনালে গেছে, এর মধ্যে তো বড় বড় দলগুলো আছে কিংবা অনেক হাই ইমেজের যেই টিমগুলা, তাদের এগেনস্টে সে পারফরমেন্স করছিল। তো ওইগুলা কিন্তু খুব বেশি বিবেচনায় আসার সম্ভাবনা আছে। যেমন ওইখানে তো ইতালি ছিল, ক্রোয়েশিয়া ছিল, জার্মানি ছিল, ফ্রান্স ছিল। তো ওইগুলার এগেনস্টে মানে তার টিম এবং সে পারফরমেন্স করে আসছে, যেটা সত্যিই মানে দেখার বিষয় আর কি। তাছাড়া সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও গোলে সাহায্য করা কিংবা ক্রিয়েট করা, সেই দিকেও তার মনোযোগটা কিংবা তার উপস্থিতিটা দেখা গেছে। স্পেনের বলতে গেলে যে ইউরোতে মিডফিল্ডের যে ডমিনেশনের বিষয়টা ছিল তাদের ট্যাকটিক্সের, ওইখানে সে অনেক বড় ভূমিকা পালন করছিল। ওখানে ফাবিয়ান রুইস ছিল, সে ছিল। তো তার কারণে বলা যায় যে মিডটা মানে মিডের কন্ট্রোলটা 75%ই আসছিল। তো তার হিসাবটা কিন্তু
অবশ্যই মানে দুই জায়গাতেই পারফেক্ট বলা যায় আর কি। ক্লাবে ম্যানচেস্টার সিটিতে ম্যানচেস্টার সিটি তো কোয়ার্টার ফাইনাল থেকে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ছিল রিয়াল মাদ্রিদের এগেইনস্টে হেরে। তো যতটুকু পর্যন্ত গেছিল মানে ম্যানচেস্টার সিটি আগাতে পারছিল ওইগুলাতে তো সে মানে টিমে ছিল, যতটুকু সময় পাইছে ঠিক ততটুকুই তার বেস্টটা দেয়ার দেওয়ার চেষ্টা করছিল। আর স্পেনের হয়ে তো সে একটা ম্যাচ ইউরোতে সাসপেন্ড ছিল, পরবর্তী আর বাকি যে 6টা ম্যাচ আছে সবগুলা স্টার্ট করছে। তার যেরকম অনেক বেশি মিনিট আছে খেলার, ঠিক তেমনি ওই মিনিটগুলার ভেতরে তার ইম্প্যাক্টটাও ওই রকম আছে। সে যে শুধুই মিনিট খেলে গেছে তা কিন্তু না, মিনিটগুলা যেরকম খেলছে তার পারফরমেন্সটা ওইভাবে ডেলিভার করছিল। এই জন্য মূলত বর্তমান সময়ে এসে তাকে নিয়ে একটু বেশি বেশি কথা হচ্ছে। আর ভিনিসিয়াস জুনিয়র একটু পেছনে চলে যাইতেছে তার ইন্টারন্যাশনাল হিসাবটা থাকার কারণে। তো হিসাব নিকাশের বিষয় ব্যালন ড'র তো মানে একজন প্লেয়ারের পার্সোনাল যে পারফরমেন্সটা আছে এটা দুই জায়গাতেই খুব গাঢ়ভাবে বিবেচনা করে তারপরেই সেটা নির্ধারণ করা হয়। ক্লাব এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার্স কোথায় কী করতেছে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আহ, মানে মোমেন্টাম অর্থাৎ গুরুত্বপূর্ণ সময়ও খুবই বিবেচনায় আসে। একটা প্লেয়ার কোন সময়ে গিয়ে কখন তার পারফরমেন্সটা কীভাবে ডেলিভার করতেছে ওই বিষয়টাও খুবই বিবেচনায় আসে বলে আমার কাছে মনে হচ্ছে। তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে হিসাব।